এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস এই দুশ্চরিত্র যে এই বয়সে এসে অর্থের লোভ সংবরণ করতে পারছে না, অবৈধভাবে ক্ষমতায় বসেই সে দেশটাকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নেয়, আমাদেরকে ইতিমধ্যে সে আমাদেরকে ধ্বংসের খাদে ফেলে দিয়েছে। এই সবকিছুর বিরুদ্ধে আমাদের এই লকডাউন কর্মসূচিটা আমরা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এপিল করেছি, আহ্বান রেখেছি যে আমাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে এবং আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটি নিরাপদ দেশ সমাজ উপহার দিতে চাই, আমাদের সকলকে শুধু এই লকডাউন নয়, এই অবৈধ ফ্যাসিস্ট অসাংবিধানিক ইউনূস সরকারকে ক্ষমতা থেকে বিতাড়নের জন্য আমরা যে যেখানে আছি আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং তাকে ধাক্কা মেরে শুধু নয়, তার পশ্চাৎ দেশে খুব শক্ত করে ফুটবলের মতো এমন একটা কিক দিতে হবে যাতে একদম মানে পেনাল্টি শুটের মতো তাকে আমরা বাংলাদেশের এই যে রাজনীতি বা এই দেশটাকে যে পঙ্কিলতায় খাদে ফেলে দিচ্ছে সেই জায়গা থেকে তাকে আমরা ফেলে দিতে পারি। এই কারণেই আজকের এই লকডাউন, যে আইসিটি অ্যাক্টে যে মানবতা বিরোধী অপরাধ বা 1973 সালে আমাদের দেশের 30 লক্ষ নিরস্ত্র বাঙালিকে যারা হত্যা করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো এবং লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সঙ্গে এই ধরনের ঘৃণ্য অপরাধ, ধর্মান্তর, উচ্ছেদ করা, যে সমস্ত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে এই দেশে বা সেনাবাহিনী বা বিশেষ বাহিনী যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এটাই ছিল এই আইনের উদ্দেশ্য। এবং বঙ্গবন্ধু কন্যা 2008 সালের পরে ক্ষমতায় আসার পরে দেশের তরুণ সমাজের এবং বিশেষ করে এদেশের মুক্তিযুদ্ধের যে মধ্য দিয়ে গড়ে ওঠা পরবর্তী যে তরুণ প্রজন্ম, তাদের দাবির প্রেক্ষিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই বিচারিক আদালতের কার্যক্রম শুরু করেছিলেন এবং একটি আন্তর্জাতিক মানদণ্ডের সেই বিচারটা চলছিল এবং যারা অপরাধী ছিল, দোষী সাব্যস্ত হচ্ছিল, তারা কিন্তু পর্যাপ্ত তাদের পক্ষে আইনি সহায়তা বা তাদের আইনি সহায়তা নিশ্চিত করা হয়েছিল। আজকে দেখুন, সেই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে যে তাজুল কৌশলী ছিল, রাজাকারদের, ঘাতকদের, ধর্ষকদের অগ্নিসংযোগ যারা করেছিল, সেই তাজুল আজকে এই রাষ্ট্রের এই হারামজাদা ইউনূস তাকে প্রধান আইন কর্মকর্তা বানিয়েছে এই ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান মীর কাসিম আলীর অর্থ বেশি, তিনি বিচারক হিসাবে অবসরে যাওয়ার পরে যে সময়টা তাকে আদালতে না আসার যে ব্যারিয়ার, তিনি তার আগেই অর্থের লোভে, সেই লোভী বিচারক অবসরপ্রাপ্ত, তিনি মীর কাসিম আলীর পক্ষে আদালতে লড়তে গিয়েছিলেন। তখন আদালত ওনাকে বলেছে যে আপনার যে নির্ধারিত এলপিআর এর সময় তারপরে আপনি আসুন, এখন আসতে পারবেন না। তিনি হচ্ছেন এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং যে বিচারক আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার বিরুদ্ধে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয় বা সমাবেশে নয়, তিনি পদব্রজে এই সরকার এবং বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বিষেধাগার করেছিলেন, আইনজীবীকে সংগঠিত করেছিলেন। তার আদালতে তিনি এখন সেই আদালতের বিচারক, যে আদালতে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছেন। এবং এটা যে একটা ক্যাঙ্গারু কোর্ট, ক্যামেরা ট্রায়াল, ধর্মের কল বাতাসে নড়ে, যে জামাতের আমির হোসেন কৌশলী বঙ্গবন্ধু কন্যা বা অন্যান্যদের পক্ষে লড়ছিলেন, তিনি এমন ভাবে ব্রিফিং করতেন, জামাত তো আসলে খুব ভালো অভিনয় পারে, রোকেয়া প্রাচীরা ফেল। হ্যাঁ, তো এই আমির হোসেন যেভাবে এসে ব্রিফিং করতো মিডিয়ার সামনে, তখন কিন্তু অনেকেই ভাবতো, আহারে এই লোকটা জামাতের হলে কি হবে, সে তো আমাদের নেত্রীর জন্য বা তার পেশাগত দায়িত্বটা এত ভালোভাবে পালন করে যাচ্ছে। অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছিলেন। কিন্তু ওই যে বললাম না, ধর্মের কল বাতাসে নড়ে, ক্যামেরা চালু ছিল, পুরো বিষয়টাই তো ক্যামেরা ট্রায়াল। ফারুকি হয়তো স্ক্রিপ্টটা লিখে দিয়েছে,
আর ওই জ্ঞান পাপী নজরুল ইসলাম, আসিফ নজরুল, সেটাকে কিভাবে এক্সিকিউট করতে হবে সেই কাজগুলো করে যাচ্ছে। তো ক্যামেরায় আমরা লাইভ ছবিটা দেখলাম কিভাবে আদালতের সঙ্গে সেই আমির হোসেন কথাবার্তা বলছে যে জনগণ কি বলবে, আইন কি, জনগণ কি বলল, কে কি বলল তার উপরে নির্ভর করে। আইনের চোখ তো বাঁধা, আইন তো তার যে আইনের ধারার মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ এটা যে পুরোপুরি ক্যামেরা ট্রায়াল, ক্যাঙ্গারু কোর্ট আমরা যেটা বলে এসেছি, এবং আজকে এই যে আপনার 5ই আগস্ট থেকে আপনার ক্ষমতা নিল এই অবৈধ অসাংবিধানিক সরকারটি, যেভাবে নিক 8 তারিখ পর্যন্ত আমাদের একজন কে কার আছেন না, তিনি বলেছিলেন দায়িত্ব নিচ্ছিলেন। তো এই 3 দিনে যে 450 পুলিশের থানা আক্রমণ হলো, অস্ত্র লুট হলো, অসংখ্য পুলিশ সদস্যকে হত্যা করা হলো, আগুনে পুড়িয়ে মারা হলো, অন্তঃসত্ত্বা পুলিশ সদস্য রেহাই পাননি। টুরিস্ট পুলিশ যিনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে জড়িত ছিলেন না, তাকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হলো। তার পরিবার, তার সন্তান, তার মা, তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা কি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তাদের নেই? তারা রাজাকার নন, তারা মুক্তিযোদ্ধা বিরোধী নন, তারা এই দেশটাকে ধ্বংস করতে চান না। এই কারণে পুলিশ হত্যার বিচার হবে না। তো সেই সময়টায় হত্যার দায়টা কার? যিনি বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি, তাইলে তো তিনিও এই সমস্ত ঘটনার হুকুমের আসামি হবেন। যারা দায়িত্ব ছিলেন প্রত্যেকেই হবেন। এবং 8ই আগস্ট থেকে 2024-এ আজ অব্দি আওয়ামী লীগের শত শত নেতাকর্মী মব সন্ত্রাসে নিহত হয়েছেন, হাজার হাজার আহত হয়েছেন। কারাগারে 60 জনের বেশি আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিবিসি বলছে বিচার বহির্ভূত ভাবে 40 জনের বেশি নিহত হয়েছেন এই সময়ে। এবং প্রতিদিন প্রায় এখন অব্দি এই 15 মাসে 750-র বেশি লাশ বিভিন্ন নদীতে পাওয়া গিয়েছে, বিভিন্ন ডুবায় পাওয়া গিয়েছে। প্রতিদিন 40টার বেশি লাশ নদীতে এবং ডুবায় পাওয়া যাচ্ছে। এই হত্যাকাণ্ড, এই যে দেশে আইন শৃঙ্খলা নেই, আমি গণতন্ত্র, বাক স্বাধীনতা, ব্যবসা বাণিজ্য ধ্বংস সেগুলোর দিকে নাই বা গেলাম। তো এখানে যেহেতু আমরা সেই মানবতা বিরোধী তথাকথিত সেই ক্যাঙ্গারু কোর্টের আলোচনা আমরা করছি, যে কারণে লকডাউনটা দেয়া হয়েছে, তো আজকে তাদের অবৈধ ক্ষমতা নিয়েছে বলে তারা এই কাজটা করে যাচ্ছে। তো যারা এই সময়ে এই অপরাধের সঙ্গে এবং এই যে সারা দেশে যে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মব সন্ত্রাস এবং হত্যা করা হচ্ছে, তারা আগামী দিনে কিভাবে আইনের হাত থেকে বেঁচে যাবেন সেটা কি তারা বুঝতে পারছেন না? এবং বুঝেছেন বলেই, ভালো করেই তারা কিন্তু সেফ এক্সিটের বিষয়টা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা তো সেফ এক্সিটের কথা বলি নাই। আমরা তো কাউকে এই বাংলাদেশ থেকে এই দেশের নাগরিক হলে বের হয়ে যাবেন, তিনি ভালো হন, খারাপ হন, অপরাধী হন, আমরা তো সেটা চাই না। আমরা চাই এদেশের নাগরিক এদেশে থাকবেন, তুমি যদি দেশের জন্য ভালো করেন, সমাজের জন্য ভালো করেন, পুরস্কৃত হবেন। আর তিনি যদি বেআইনি কাজ করেন, সেটা একটা নয়, 10টা নয়, ক্লিন্টন ফাউন্ডেশনে অর্থ দিয়ে কিভাবে নোবেল বা অন্যান্য পুরস্কার কিনা যায়, ইহুদিবাদীদের জোট সরোজের অর্থে কিভাবে ওই যে আপনার গ্রিকের আমরা প্লটিরায় গেল না, কিভাবে সেই অভিনয় তো আমরা দেখেছি। তো এই যে শহীদুল আলমের, তো এই সমস্ত ভণ্ডদেরকে আমরা চাই বাংলাদেশে থাকুক। এরা যেন আফগানিস্তান থেকে সেই মার্কিন বিমানে যেভাবে বিমানের উপরে উঠেও যাওয়ার চেষ্টা করেছিল, চাকার মধ্যে আশ্রয় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাংলাদেশ থেকে সেটা হবে না। এদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। সেই কাজটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ধন্যবাদ নাদেল ভাই, খুব ক্লিয়ারলি অনেক কিছুই বললেন। আমাদের আলোচনাটা মানে অনেকগুলো শাখা প্রশাখা ছড়িয়ে গেল। আমি একটু ঢাকার খবর নেব। রোকেয়া প্রাচী,
লকডাউন তো 10 তারিখ থেকেই সারা দেশ জুড়ে একটা উত্তেজনা, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, বাস্তবেও সেটা ছড়িয়েছে। আপনার কাছে সারা দেশের এবং ঢাকা শহরের কি খবর আছে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আমার শ্রদ্ধেয় নাতেল ভাইকে। নাতেল ভাই একদম খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, অনেক ধন্যবাদ। ঢাকা শহরে আসলে 10 থেকে যেটা শুরু হয়েছে, প্রথমে আমি আলোচনার বাইরে গিয়ে একটি কথা বলছি যে ইউনূস বাহিনী এবং তার প্রশাসন খানিকটা আমাদের লকডাউন কর্মসূচিকে সফল করে দিয়েছে। কিরকম? তারা যে পরিমাণ ভয় ভীতি দেখাচ্ছে, তারা প্রশাসনকে দিয়ে, প্রশাসনের বাইরে মব বাহিনীকে দিয়ে যে পরিমাণ নাশকতার পরিকল্পনা তারা করছে, এবং প্রকাশ্যে তাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেভাবে ব্রাশ ফায়ারের কথা বলছে, এবং আসিফ মাহমুদের যে বাহিনী তৈরি করা হয়েছে, যাদের আগ্নেয়াস্ত্রের খুব তড়িঘড়ি করে ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে নামানোর বিষয়, এবং যেভাবে পুরো ইউনূস বাহিনী যেভাবে পুলিশ সেনাবাহিনীকে নিয়ে যে সাঁড়াশি অভিযান ইতিমধ্যেই শুরু করেছে, যেভাবে গ্রেফতার করছে, এবং এনসিপি জামাতের লোকজন মিছিল করে যেভাবে হুমকি দিচ্ছে, এতে কিন্তু সাধারণ জনগণ বিষয়টা আরো সঠিকভাবে বুঝতে পেরেছে যে তারা সহিংসতার দিকে যেতে চায়, আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি সহিংসতাহীন শান্তিপূর্ণ লকডাউন করছে জনগণের স্বার্থে, বাংলাদেশের প্রয়োজনে। এবং এই যে আইসিটি একটা প্রতিহিংসা প্রতিশোধের যে ক্যাঙ্গারু কোর্ট হচ্ছে, সেই ক্যাঙ্গারু কোর্টের মধ্যে যে ষড়যন্ত্র চলছে সেটিও এখন জনগণ সুস্পষ্ট। কাজে জনগণের কাছে 5 আগস্ট থেকে শুরু করে গত 14 মাসে সবকিছু এত স্পষ্ট হয়ে গেছে। আপনি দেখেন আমাদের 30 লক্ষ শ্রমিক যেখানে বেকার, সেই শ্রমিক ভাইরা যখন খেতে পাচ্ছে না, সংসার চালাতে পারছে না, আমাদের সিএনজি ড্রাইভাররা যখন আগে পেতেন হয়তো 1500 বা 2000 টাকা, এখন কত পাচ্ছেন? এখন 4 ভাগের 1 ভাগও পাচ্ছেন না, ওনাদের সংসার চলছে না। এবং উল্টো তারা দেখছে যখন তারা রাস্তাঘাটে ডিউটি করছেন, তখন তাদের কোনো আইন শৃঙ্খলা তারা পাচ্ছেন না, তাদের উপরে মব হচ্ছে, ছিনতাই হচ্ছে, হামলা হচ্ছে। কাজেই এই মানুষগুলো কিন্তু এখন বুঝে গেছে যে জননেত্রী শেখ হাসিনার সময়কালে রাষ্ট্র সরকার তাদেরকে নিরাপত্তা দিয়েছে, আরামায়েশ দিয়েছে, খেতে পড়তে দিয়েছে, চাকরির নিশ্চয়তা দিয়েছে, মেয়েদের প্রকৃত অর্থে মেয়েদের সম্মান দিয়েছে। আজকে তারা কোনোটাই পাচ্ছে না। তো সে কারণে যে মুহূর্তে লকডাউন কর্মসূচিটি ঘোষণা হয়েছে, সাধারণ মানুষ যেন অপেক্ষা করছিল। আপনি একটি ম্যাপের ছবি আজকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে সকল রাস্তা কিন্তু সবুজ, কোথাও রেড নেই। অথচ 3 দিন আগেও আমরা দেখেছি ঢাকা শহরের সব রাস্তা রেড, এখন সব রাস্তা গ্রিন। অর্থাৎ জনগণ ঢাকা লকডাউনের পক্ষে তাদের মতামত কিন্তু 10, 11, 12 এই 3 দিন দিয়ে দিয়েছে। যদিও ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ তাদেরকে যদিও মিছিলে যাওয়ার কথা সেভাবে জোরালো ভাবে কিন্তু বলা হয়নি, কিন্তু তারা মিছিলে যেতে চায়। আমাকে অনেকে বলেছে আপনি কি মিছিলে যাবেন? তাহলে আমরাও যাব। তো এই যে মিছিলে যাওয়ার জন্য, রাজপথে নামার জন্য মানুষের একটা আকুতি আছে। মানুষ মনে করছে যে এখনই কেন যমুনায় নয়, এখনই কেন ইউনূসকে ঘাট ধরে নামানো নয়। মানুষের কিন্তু ওই অস্থিরতাটুকু তৈরি হয়ে গেছে, কারণ মানুষ একটা স্থিতিশীল দেশ চায়। মানুষ জঙ্গি সন্ত্রাসী মব বাহিনীর দেশ চায় না। মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায়, কাজ করতে চায়, বছরের প্রথমে বাচ্চাদেরকে বইটা দিতে চায়। এই সবকিছু কিন্তু বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই পেয়েছিল তারা। আজকে সাধারণ মানুষ আজকে আপনি দেখেন, আপনি তো জানেন যে স্কুলগুলো, কলেজগুলো তারা অনলাইনের ঘোষণা দিয়ে দিয়েছে। তার মানে স্কুল কলেজে কেউ যাবে না, একটা বড় সংখ্যক জনগোষ্ঠী কিন্তু রাজপথে নামবে না। তারা আমাদের এই কর্মসূচিকে খানিকটা সফল করে দিয়েছে। তারা এত পুলিশ প্রশাসনকে বার করছে রাজপথে, এবং সবাইকে চেক করা হবে, সবার আইডি কার্ড চেক করবে। আপনি চিন্তা করেন, যখন 100 গজ বা 200 গজের মধ্যে প্রত্যেকটা মানুষকে মোবাইল, তার আইডি কার্ড চেক করবে, তাহলে কত মানুষ এই হয়রানির শিকার হবে।
তো মানুষ এই হয়রানির শিকার যাতে না হয়, মানুষ নিজে থেকেই রাজপথে যাবে না। মানুষ যখন শুনছে তারা বাস মালিকদের সাথে বৈঠক করছে, তারা বাসে আগুন দিয়ে আগুন সন্ত্রাস করবে 2014 মতো, এবং সেই দায়টা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সেই দায়ের মধ্যে ফেলবে। তো সাধারণ মানুষ যখন এগুলো দেখছে শুনছে, তারা ভাবছে দরকার নেই, আমি বাসে উঠবো। সেই 2014 স্মৃতি তো তাদের মনে আছে, সিএনজিতে বাবা সন্তান পুড়ে, একদম একটা সন্তান পুড়ে গেল, বাবা সেই সন্তানকে বাঁচানোর জন্য চিৎকার করছেন, এই সকল দৃশ্য তো সকলের মনে আছে 2014 বিএনপি জামাত জোটের। তো সেই আগুন সন্ত্রাস আবারও হবে, সে কারণে সাধারণ মানুষ ভয় পাচ্ছে যে দরকার নেই, আবার তার আগুন সন্ত্রাস করবে, আমরা পুড়ে মরবো, এই ঝামেলায় আমরা যেতে চাই না, আমরা লকডাউন সমর্থন করি, আমরা ঘরে থাকবো। তো কাজে আমরা দেখছি যে একটা বড় সংখ্যক জনগোষ্ঠী সেদিন ইউনূস প্রশাসনের ভয়, ইউনূসের জঙ্গি বাহিনীর ভয় রাস্তায় নামবে না, সেই সাধারণ মানুষগুলো। এবং এই সাধারণ মানুষগুলো কিন্তু এখন নিজেরা যে কথোপকথন গুলো করছে সেটা অনেকটা এরকম যে সরকার, তথাকথিত যে সরকার 5 তারিখের পরে বলল যে জনগণের জন্য অনেক কিছু করবে, কিন্তু আজ পর্যন্ত সে নিজের 26টি ব্যবসা নেওয়া ছাড়া বা নিজের টাকা পয়সা, নিজের সকল সুযোগ সুবিধা ছাড়া, এবং তার সাথে এনসিপির যত সে কিশোর টোগায় যত যারা উপদেষ্টা হয়েছে তাদের নিজেদের ব্যাংক ব্যালেন্স হওয়া ছাড়া জনগণের তো কিছু হয়নি। কিছু মানুষ নতুন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, আর 50 লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। দেশে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, এত মানুষ বেকার। 30 লক্ষ মানুষ যদি বেকার হয়, তাদের পরিবার সহ তাহলে তারা কত সংখ্যক মানুষ? আমাদের 3.5 লক্ষ থেকে 4 লক্ষ নেতাকর্মী জেলখানায় আছে এবং তাদের উপর অমানবিক নির্যাতন চলছে। এবং এই নেতা কর্মীদের ঘর বাড়ি কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেয়া, তাদের ফ্যামিলির লোকজনও শান্তিতে নিজেদের বাড়িতে বসবাস করতে পারছে না। আমাদের প্রায় 1-1.5 কোটির মতো নেতা কর্মীরা ঘরহীন, যাদের জীবনে সূর্যের আলো নেই, যারা রাজপথে মিছিল করছে, আবার অবরুদ্ধ হচ্ছে। কাজে এই যে মানুষগুলো, আপনি আওয়ামী লীগের নেতা কর্মীকে যদি আমি সাইডে রাখি, যে ঠিক আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রসঙ্গ পরে রাখলাম, সাধারণ জনগোষ্ঠী, এই যে 30 লাখ শ্রমিক এই যে দরিদ্র সীমার নিচে চলে গেছে, যে সকল গুচ্ছ গ্রামের মালিকদের, মানে সেই বিধবা যে খালা বা দাদি, তার যে ভাতাটা বন্ধ হয়ে গেছে, যে ঘরগুলো ভেঙে দিয়েছে, ঘরগুলো দখল করে ফেলেছে, মুক্তিযুদ্ধ ভাতা নেই, এই যে সাধারণ যে জনগোষ্ঠী, তাদের উপরে যে নির্যাতনটা হয়েছে, তারা কি চুপ করে থাকবে? তার তো আওয়ামী লীগ করার দরকার নাই, নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য রাজপথে নামতে। ধরেন তারা কোনো কিছুর কথা চিন্তা করবে না, কিন্তু সে তো তার সন্তানের কথা চিন্তা করবে, তার স্ত্রীর কথা চিন্তা করবে, তার মায়ের কথা চিন্তা করবে। আর আমাদের এবার যদি আমি এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের, ধরেন যে 3.5 থেকে 4 লক্ষ নেতা কর্মী ছিল, তাদের পরিবারের কি আপনি আটকে রাখতে পারবেন? যে সকল পরিবারে হত্যা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, তাদেরকে আপনি আটকে রাখতে পারবেন? আমরা যারা ঘরহীন, আমাদেরকে কি দিয়ে আটকাবে? যার মৃত্যু ভয় নেই তাকে কোন মৃত্যুর ভয় দেখাবে? আর মামলার তো ভয় এখন নেই, কারণ আমরা সবাই মামলা খাওয়া, আর এখন মামলা মানেই হচ্ছে প্রহসন। কাজে মামলা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, গ্রেফতার হওয়া নিয়েও কোনো মাথা ব্যথা নেই, হামলা নিয়েও মাথা ব্যথা নেই। কারণ একটা সূত্র আছে, আপনি তো ডাক্তার মানুষ, ব্যথার একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত ব্যথা লাগে, তারপর লাগে না। তো আমরা সবাই ব্যথা পেয়ে গেছি একবার করে। তো একবার করে যখন আমরা ব্যথা পেয়ে গেছি, আমরা সবাই মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি, কিংবা কেউ মৃত্যুকে দেখে ফেলেছি। কাজে আমরা এখন একটা জিনিসই বুঝি, আমরা এই আইসিটি মানি না, আমরা ইউনূসের এই জঙ্গি সন্ত্রাসী মব বাহিনী মানি না, আমরা পুলিশ প্রশাসনের এই ব্রাশ ফায়ারের অর্ডার মানি না। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবে, সহিংসতাহীনভাবেই আমরা আমাদের কর্মসূচি, আন্দোলন, রাজনৈতিক যে শিষ্টাচার, সেগুলো আমরা পালন করব। কিন্তু মিল্টন ভাই, আমাকে মারতে আসলে সেদিন আমি মারতে পারিনি, কিন্তু আজকে তো আমি থেমে থাকবো না। আমাদের বহু তৃণমূলের নেতা কর্মী আছে, আজকে পাল্টা উত্তর দেবে। বহু জনগণ আছে, আপনি আওয়ামী লীগের নেতা কর্মী ছেড়ে দেন, আজকে একজন রিক্সাওয়ালাও কিন্তু ছেড়ে দিবে না, আজকে একজন বাস ড্রাইভারও ছেড়ে দিবে না, আজকে একজন খালাও ছেড়ে দিবে না। তারা ছেড়ে দিবে না, কারণ সে তো এমনিতেই চলে গেছে তার জীবন। আজকে যিনি গার্মেন্টস থেকে চাকরিচ্যুত, তার কি আছে আর? আজকে সেও ছেড়ে দেবে না।
কাজেই আজকে তাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মীর জন্য কি ব্যবস্থা, সাধারণ চাকরিচ্যুত শ্রমিকদের জন্য কি ব্যবস্থা। যে শিক্ষকদেরকে পিটাচ্ছে, দুদিন পরে কি শিক্ষকদেরকে আর পিটিয়ে দমাতে পারবে? পিটিয়ে আর কত কত হত্যা করবে, কত নির্যাতন করবে, কত জেলে নিবে? আমরা সবাই যদি জেলে যাওয়ার জন্য রাস্তায় নামি, তাদের তো যমুনা থেকে শুরু করে সব ছেড়ে দিতে হবে। কত জেলখানা নির্মাণ করবে? সম্ভব না। কাজেই আওয়ামী লীগ তো সবসময় রাজনীতি করা, আওয়ামী লীগ রক্ত দেয়া একটা রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলে আমাদের নাদের ভাই আমার অনেক অভিজ্ঞতা, তাদের আরো অনেক বেশি রাজনৈতিকভাবে রাজপথে মার খাওয়ার অভিজ্ঞতা আছে। আমার তো এরকম দেখে এই ছবিটা আমার মাথায় আছে যে মতি আপাকে মারছে, মতি আপা রাজপথে পড়ে আছেন। আমাদের অনেক নেতার কথা আমার মনে হচ্ছে, আমরা এইভাবে দেখে বড় হয়েছি। আমি ছোটবেলায় আমার বাবাকে রাজপথে মেরে ফেলে রেখে গেছে, সেটা দেখে বড় হয়েছি। তখন খুর দিয়ে মারতো, হকি স্টিক দিয়ে মারতো। তো ওই দৃশ্য দেখে বড় হওয়া মানুষ আমি। এরকম আমাদের সবার কিন্তু যে দেখা, যে অভিজ্ঞতা আমাদের এই মুহূর্তে, আমি মনে করি যে এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বংশধর আমরা তো বীরের জাতি। আমাদের ডিএনএ এর মধ্যে আসলে বীরত্ব আছে। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের মধ্যে পাকিস্তান হানাদার বাহিনীর দোসরদের ডিএনএ রয়েছে, খন্দকার মোস্তাকের ডিএনএ রয়েছে। এখন এই যে গুটি কতক, এরা কিন্তু সংখ্যায় বেশি না। ওদেরকে আমরা এখন চিহ্নিত করে পুকুরে, বড় পুকুরে যখন মাছ তোলে তখন সেচ দেয়, সেখানে পানিগুলো চলে যায়, মাছগুলো একটা জালের মধ্যে চলে আসে। এখন এই ধরেন এই জঙ্গি, সন্ত্রাসী, পাকিস্তানের দোসর, ডিপ স্টেট ষড়যন্ত্রের দোসর, এরা কিন্তু এই জালের মধ্যে আছে। টেনে তুলতে হবে, পতন অবসম্ভাবী। জনগণ সত্যি প্রস্তুত এবং বাংলাদেশও প্রস্তুত। ধন্যবাদ রোকেয়া প্রাচী। আমি তাকে বলি যে আমাদের সময়ের মাধবীলতা, যারা সমরেশ মজুমদার পড়েছেন, সাত কাহন পড়েছেন, উত্তরাধিকার পড়েছেন, তো বিপ্লব, যেটা নাদিল ভাই আমার মনে হতো যে আমরা তো 15 বছর 6 মাস 8 দিন ক্ষমতায় ছিলাম আওয়ামী লীগ, তো আমার সবসময় মনে হতো যে আওয়ামী লীগ বোধহয় ক্ষমতায় থেকে আন্দোলন ভুলে গেছে, রাজনীতি ভুলে গেছে। কিন্তু গত 14 মাসে, আরো স্পেসিফিক আমি বলি গত 3 দিনে যে আওয়ামী লীগকে আমরা দেখছি, এইমাত্র খবর পেলাম যে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের দখলে। সারা দেশে বলা হচ্ছে ঢাকা লকডাউন, কিন্তু সারা দেশেই একটা আন্দোলন মুখর পরিস্থিতি। তো আপনি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং আপনারা কয়েকজন এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছেন, তো দেশবাসীর উদ্দেশ্যে কালকের আন্দোলনের প্রেক্ষাপটে আপনি কি বলতে চান? আপনার কথা সত্য ধরেই বলে, আওয়ামী লীগের জন্মই তো লড়াই সংগ্রাম করার জন্য, আত্মত্যাগ করার জন্য, আত্মহুতি দেওয়ার জন্য, বাঙালি জাতিকে পথ দেখানোর জন্য। আর আমাদের সামনে এখন আছেন যিনি বাতি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমাদের একমাত্র বাতিঘর, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের প্রিয় আপা, যাকে অনেকে নীলকণ্ঠী বলেন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, বেঁচে আছেন। তিনি 75-এ বেঁচে গিয়েছিলেন। বিভিন্ন সময় 20-বারের বেশি তাকে হত্যা প্রচেষ্টা হয়েছে। বুটাদাগে চট্টগ্রামের জনসভার কথা আমরা জানি, 18 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। 2024-এর 5 তারিখও কিন্তু 5 অগাস্ট তাকে হত্যা করার পরিকল্পনা ছিল, যাতে জাকার্তা মেট্রোটা বাংলাদেশে যেভাবে হচ্ছে তারা যেন সেটা আরো ভয়াবহ ভাবে বাস্তবায়ন করতে পারে। সেই দিনও পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছে। 2004 সালের 21 আগস্ট তাকে রক্ষা করেছেন। তাকে রক্ষা করেছিলেন বলেই আমরা অনেক কিছু পেয়েছি, বাঙালি জাতি পেয়েছে। রোকেয়া আপা বললেন না যে সেই প্রান্তিক পর্যায়ে আমাদের খালা চাচি যে সুবিধাগুলো পেয়েছেন, তারা ঠিকানা ছিল না, ঠিকানা পেয়েছে। কৃষক সার পেয়েছে, সার কৃষককে খুঁজেছে, কৃষক সার খুঁজতে হয়নি। বিএনপির সময় সারের জন্য গুলি খেয়ে কৃষক মরতে হয়েছে না? আমরা তো দেখেছি। বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ হয়েছিল। কানসাটে বিদ্যুতের দাবিতে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনা
সেই জায়গা থেকে যে নেত্রী, যে আশার বাতিঘর, যিনি অদম্য সাহসিকতা, মানুষকে অসম্ভব স্বপ্ন দেখাতেন, যে স্বপ্নটা আমরা মনে করতাম সেটা অসম্ভব, সেই স্বপ্ন দেখাতেন, মানুষকে জাগিয়ে তুলতেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতেন। এই ইউনূস, এই দুষ্ট লোকটি, প্রতিহিংসা পরায়ণ লোকটি আমাদের যখন পদ্মা সেতু হয় বিরোধিতা করেছে, অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু তারপরও সেটা এদেশের মানুষের ভালোবাসা নিয়ে, তাদের প্রতি আস্থা রেখে বঙ্গবন্ধু কন্যা করেছিলেন, আরো অনেক কিছু করেছিলেন। আমার দেশের মানুষের প্রতি একটাই আহ্বান, একটাই অনুরোধ, এই 15 মাসে বাংলাদেশ একটি মানবিক এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আজকে আমাদের স্বাধীনতা, আমাদের অখণ্ডতা, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি স্বাধীন দেশের, সভ্য সমাজের, পৃথিবীর বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে গিয়ে যেন আমরা বসতে পারি, তারা যেন আমাদের সঙ্গে সামাজিক যোগাযোগ রাখে, রাজনৈতিক যোগাযোগ রাখে, অর্থনৈতিক যোগাযোগ রাখে, এই পরিস্থিতি যদি তৈরি করতে হয়, তাহলে আমাদেরকে এই মৌলবাদী, জঙ্গি, অবৈধ এই খুনি সরকারকে দ্রুত অপসারণ করতে হবে। আমরা তো এই 15 মাসে অনেক কষ্ট সহ্য করেছি। আওয়ামী লীগের কথা বাদ দেন, দেশের কোন মানুষটা নিরাপদে আছে? আপনি এখানে আমরা শিক্ষক সমাজের কথা আলোচনা করেছি, আবহমান ধরে, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীব্যাপী গুরু শিষ্যের যে সম্পর্কটা ছিল, আজকে গুরু শিষ্যের সেই সম্পর্কটা কি বাংলাদেশে আছে? এই যে ফলাফল বিপর্যয়, তারা বলছে যে আগে নাকি আমরা সবাইকে আমাদের সরকারের সময় পাশ করিয়ে দেওয়া হতো, একটা উদ্ভট কথাবার্তা। তারা তো সবকিছুই সেই হুমায়ুন আজাদ, আমরা সেই কবিতাটা পড়েছিলাম না, যে সম্ভবত এটা অদ্ভুত উটের পিঠে এই দেশটা চড়েছে, কাইয়ুম চৌধুরী একটা সুন্দর স্কেচ করেছিলেন, এবং শামসুর রহমান সাহেবের কবিতার একটি পংক্তি ছিল। সেই সময় আমরা এরশাদের সময়টা দেখেছি, সেই সময় তারা করেছিলেন, তাদেরকে বিরুদ্ধে কিন্তু কোনো মব হয়নি, সরকার তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেনি। আজকে বাংলাদেশে আপনি আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা, ন্যায় অন্যায়, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বললেই আপনাকে ট্যাগ দেওয়া হবে, আপনার উপর হামলা হতে পারে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা একটি নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা আমাদেরকে দিতে হয়, তাহলে অবশ্যই এই লকডাউন সহ আগামী দিনে যে কর্মসূচিগুলো আসবে, সেগুলো আওয়ামী লীগের জন্য নয়, শেখ হাসিনার জন্য নয়, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা এদেশের মানুষের জন্য। যে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, আজও আমরা সেই কাজটাই করতে চাই। এতদিন গ্রামের সহজ সরল মানুষগুলো ক্ষুদ্র ঋণের কিস্তির ফাঁদে ছিল, যদিও সেই কিস্তির ফাঁদে সেই মহিলাদের কতটুকু কাজ হয়েছে সেটা আমি জানি না, কিন্তু নোবেল অর্জনটা করা গিয়েছে। বাংলাদেশের এই ক্ষুদ্র ঋণের কিস্তির টাকাগুলো জমিয়ে জমিয়ে বা গ্রামীণ ফোনের অর্থ বা সেই শেয়ারের বা লাভ্যাংশটা অবৈধভাবে বিদেশে পাচার করে ইউনুস, ক্লিন্টন ফাউন্ডেশন সব বিভিন্ন জায়গায় পাশ্চাত্যের অর্থ দিয়েছে। আমাদের দেশে টাকা দিলে সেটা হয় ঘুষ, বাস এখন বলা হয় স্পিড মানি, কিন্তু বিদেশে সেটার আরো সুন্দর ডোনেশন। তো বাংলাদেশের গরিব মানুষের এই অর্থের ডোনেশনে আজকে ইউনুস এই জায়গায় এসেছে, এবং এই লোকটি দরিদ্র যে মানুষগুলোর জন্য যে ক্ষুদ্র ঋণের ফাঁদটা পেতেছিল, আজকে সেই ফাঁদে আছে শুধু ক্ষুদ্র ঋণ নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণতন্ত্রহীনতা আছে, আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দেওয়া,
এবং সামগ্রিকভাবে এই দেশকে একটি পশ্চাৎপদ মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত করা। এই জায়গা থেকে যদি আমাদেরকে দ্রুত আমরা আমাদের দেশটাকে ফিরিয়ে আনতে না পারি, আমার সোনার বাংলা, আপনার সোনার বাংলা, বাংলাদেশের কৃষকের সোনার বাংলা, শ্রমিকের সোনার বাংলা, নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, ধনী সকল শ্রেণী পেশার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তিনি শিক্ষক, তিনি আনসার হতে পারেন, সেনাবাহিনী হতে পারে, পুলিশ সদস্য হতে পারে, এই যে সিভিল প্রশাসন, আজকে সিভিল প্রশাসনকে প্রথমেই তো যেভাবে উলট পালট করা হয়েছে, তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে, আনসারকে করা হয়েছে, আগে পুলিশকে করা হয়েছে, এখন সেনাবাহিনী, যে সেনাবাহিনী আমরা বলি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা, এই সেনাবাহিনীর যে অফিসারদেরকে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং যেভাবে তাদেরকে মাথা নিচু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা মানবাধিকার বিরুদ্ধে কাজ করেছে, এমন দোষে সাব্যস্ত হয়ে যে সেনাবাহিনী পৃথিবীব্যাপী শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সংখ্যায় নিয়োজিত আছে, আজকে অনেক দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে আমাদের সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এই সেনাবাহিনীর ভাবমূর্তি বা এদের কোমর ভেঙে দেওয়া সবকিছু মিলিয়ে এই দেশটাকে ইউনূস একটা ভয়াবহ সংকটের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা চাই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তার ভবিষ্যৎ শাসন ক্ষমতা, দেশ সেবা করার সুযোগ কে পাবে, সেই কাজটা যত দ্রুত হবে। দিনে দিনে অনেক সময় গড়িয়েছে, পদ্মা মেঘনায় অনেক জল গিয়েছে, সেই জলে অনেক রক্ত গিয়েছে, আর আমরা রক্ত চাই না। আমরা চাই এই দেশটা তার স্বমহিমায় যে স্বাভাবিক গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আমাদের অর্থ, সামাজিক সকল ক্ষেত্রে আমাদের যে সূচকগুলো সামনের দিকে ছিল, সেই জায়গা থেকে এই ইউনূস আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আমাদেরকে আমাদের নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে, যেটা রুকেয়া আপা বললেন, আজকে আমাদের দেশের কোনো নারী আজকে নিরাপদ নন। জনসংখ্যার প্রায় 51% কিন্তু নারী, পুরুষের চেয়ে নারীর সংখ্যা 1% হলেও বেশি। আজকে জামাতের আমির যখন বলেন যে নারীরা ঘরে থাকলে সম্মানিত হবে, এর মধ্য দিয়েই বোঝা যায় যে আসলে তারা বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চায়। 2006 সালে আর 2024 সালে আমরা যদি আজকে আমাদের এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পথে, আমরা সেই সূচকগুলো দিয়ে আমি লম্বা করতে চাই না, কিন্তু 2-3টা তো দিতেই হবে। এই যে আমাদের দেশে 26টার মতো পলিটেকনিক ইনস্টিটিউট ছিল, বঙ্গবন্ধু কন্যা কর্মমুখী শিক্ষার জন্য সেটাকে 96টিতে রূপান্তরিত করেছিলেন। আমরা কি জানি আমাদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় তারা আরো প্রকল্প নিয়েছিল, তারা আরো অনেকগুলো তারা পলিটেকনিক ইনস্টিটিউট করবে। আমাদের দেশে যেখানে 2006 সালে বেকারত্বের হার ছিল 6.77, সেটাকে বঙ্গবন্ধু কন্যা অর্ধেকে নামিয়ে নিয়ে এসেছিলেন 3.6। আমাদের মহিলারা যেটা কার্যক্রমে অংশগ্রহণ করতেন সক্রিয়ভাবে, সেটা কৃষিকাজে হোক, গার্মেন্টস হোক, অন্য কাজে হোক, 21.2 2006-এ, 2024-এ সেটা 43%, প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছিলেন। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর বিএনপি জামাতের সেই দুর্বিষহ সেই সময়ে 6,78,00,000 জন কর্মক্ষম মানুষ ছিলেন, আর সেটাকে আওয়ামী লীগ 12,33,00,000 নিয়ে গিয়েছিল। বৈদেশিক কর্মসংস্থান আমাদের যদি আমরা 2023-এ দেখি 11,35,000, যেটা ছিল প্রায় 3 লক্ষ ছিল বৈদেশিক কর্মসংস্থান 2006 সালে। আওয়ামী লীগ সেটাকে, বঙ্গবন্ধু কন্যা সেটাকে 4 গুণ বৃদ্ধি করেছিলেন। শ্রমিকের মজুরি, আজকে এই যে আমাদের রিকশাওয়ালা ভাইটি ইউনূসের উদ্দেশ্যে কি সুন্দর পংক্তিমালার কবিতা পড়ে, কেন পড়ে? সেই হকারটি কেন পড়ে? অটো চালক, বাসের হেল্পার কেন পড়ে? কারণ চা শ্রমিক, কার জীবনমান উন্নয়ন হয়নি। মাসিক মজুরি ছিল বিএনপি জামাতের সেই সময়টায় 1462 টাকা, আর বঙ্গবন্ধু কন্যা
2023 পর্যন্ত সেটাকে 8,300 উত্তীর্ণ করেছিলেন। 24-এ সেই সংখ্যাটা আরো বেশি ছিল। এইভাবে আমরা যদি একটার পর একটা সূচক নিয়ে আসি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে জেনজিরা, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা রাস্তায় নেমে এসেছিলেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আজকে আমাদের বিনামূল্যে যে আওয়ামী লীগ সর্বশেষ 36 কোটি বই জানুয়ারির প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে বিতরণ করত, তারা কি দিতে পারছে? জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছিল কার জন্য? এদেশে কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, বা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, রাজশাহীতে যাবে, চট্টগ্রামে যাবে, জাহাঙ্গীরনগরে সবার জায়গা হবে না, সেই সিট নেই। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম, আমাদের মেধাবীরা যাতে মেধার ভিত্তিতে নিজের বাড়ির পাশাপাশি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার সুযোগ পায়। কারণ আমরা আওয়ামী লীগ বিশ্বাস করি শিক্ষা এটা মানুষের সুযোগ নয়, শিক্ষা অধিকার। আমাদের কিছু কিছু বাম বন্ধুরা শুধু সেমিনার করে এই কথাগুলো বলেন না, আর বঙ্গবন্ধু কন্যা তিনি বাস্তবায়ন করে দেখিয়েছিলেন যে আমরা সেমিনারের কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। আজকে সেই জায়গা থেকে বাংলাদেশ কোথায় নেমে এসেছে, এতে আমাদের আর কালক্ষেপণ করা যাবে না। যত দ্রুত সম্ভব এই অবৈধ ফ্যাসিস্ট, খুনি, অসাংবিধানিক এই মানুষগুলো যারা বাংলাদেশে জন্মসূত্রে নাগরিক, এরা প্রত্যেকেই আজকে বিদেশের নাগরিকত্ব নিয়েছে। কোনো অসুবিধা তৈরি হলেই প্লেনে উঠে সোজা চলে যাবে। আমাদেরকে তো এই দেশে থাকতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে তো এদেশে থাকতে হবে। এতে এই দেশটাকে এবং পরবর্তী প্রজন্মের কাছে বসবাসযোগ্য করে রাখতে হলে আমাদেরকে চোখ বুজে দেখি কি হয়, এই ধরনের চিন্তা ভাবনায় যদি আমরা থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমার কথার পুনরাবৃত্তি হচ্ছে, আমরা একটি তাদের কাছে জবাবদিহিতার জায়গায় আমরা চলে যাব। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সোনার চামচ দিয়ে হয়তো তাদেরকে লালন পালন করব, সেটা নয়, কিন্তু তাদের মৌলিক অধিকার, তাদের যে ন্যূনতম চাহিদা, তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ, আমরা যেন কোনো প্রক্সি যুদ্ধের দেশে রূপান্তরিত না হই। খলিলরা মানবিক করিডোরের কথা বলে আমাদেরকে তো এখানে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছিল। আজকে এই বাটপার ইউনূস এতদিন গ্রামীণ ফন্ড দিয়ে খেয়েছে, সরকারের অংশ বিক্রি করেও সেটা তার সেখানে যে শেয়ার সেটাকে বাড়িয়েছে। আবার দেখুন স্টার্লিং নিয়ে এসেছে যাতে মিয়ানমারের বিদ্রোহীরা সেটা ব্যবহার করতে পারে। এই কাজগুলো কার জন্য হচ্ছে? এতে করে বাংলাদেশ আজকে একটি বিপর্যয়ের মধ্যে, যেটা আমরা শুরুতেই বলেছি, অর্থনৈতিক মানবিক শুধু বিপর্যয় নয়, ভয়াবহ খাদের দিকে নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের এই দেশকে ফিরিয়ে আনতেই হবে। 30 লক্ষ মানুষ এই জন্য আত্মহত্যা দেয়নি, 2 লক্ষ মা বোন তারা সম্ভ্রম হারিয়েছিলেন, তারা কোনো প্রশ্ন করেননি। মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধে করা কথা হয়, আজকে কি জুলাই আন্দোলনে সেটা সংখ্যা যাই হোক, ভালো মন্দ কিভাবে হত্যা হয়েছে, কিভাবে স্নাইপারের গুলিতে হত্যা হয়েছে, বা আপনি লুটপাট করতে গিয়ে নিহত হয়েছেন, আগুনে পুড়ে মরেছেন, আবার অনেকে নিহত হয়েছেন বা তথাকথিত শহীদ হয়েছেন, আবার সেই অবস্থাকে ফিরে আসার ঘটনাও তো পৌরাণিক কাহিনীগুলো আমরা আমাদের চোখের সামনে আমরা দেখেছি। আমি সেই বিতর্কে যেতে চাই না। তো কোটা কি দেয়া হয়নি? ডাস্টবিন শফিকের ভাই কি হচ্ছে না? স্নিগ্ধ আর মুগ্ধ এই কাহিনী কি আমরা দেখছি না? আমরা তো প্রতিনিয়ত দেখছি যে দুর্নীতির বিরুদ্ধে কথা হয়। আমরা একটা 400 কোটির কথা এক স্বীকারোক্তি নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে, কিন্তু এখন যে এপিএসরা রয়েছে এরা প্রত্যেকেই এক একজন, আমরা দেখেছি যে 400 কোটির কে ছাড়িয়ে যাচ্ছে। এনসিপির সেই দাড়িওয়ালা লোকটি, সফেদ দাড়ি, পাগড়ি মাথায়, সে কি 400 কোটি টাকা লুট করে নেয়নি? আপনার উপদেষ্টা নাহিদের পিএ 150 কোটি টাকা লুট করে নিয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল, সেও 150 কোটি টাকা নিয়েছে। আসিফ মাহমুদ সজীব অত্যন্ত প্রভাবশালী একজন দুর্নীতিবাজ উপদেষ্টা, তার এপিএস
বেশি নয়, মাত্র 311 কোটি টাকা লুটপাট করেছে। এগুলো কি বাংলাদেশের কোনো মিডিয়ায় আসে না। আমাদের দেশে এই যে অবস্থাটা, এই 15 মাসে নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে চরম দুর্নীতিগ্রস্ত, হিংস্র, পরশ্রীকাতর এই দেশে রাজনৈতিক হানাহানি ছিল। কিন্তু এক দল আরেক দলের বিরুদ্ধে এইভাবে লেলিয়ে দেওয়া, মব সন্ত্রাসকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা, প্রেসার গ্রুপ বলা, এইটা কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে ছিল না। যে পুলিশ সদস্য বা যাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, লাশ কবর থেকে তুলে পুড়িয়ে আবার আগুন দেয়া হয়েছে। মাইনুদ্দিন খান বাদল, তার অপরাধ, তিনি মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে কথা বলতেন। তিনি কতদিন আগে মৃত্যুবরণ করেছেন। তার কবরে গিয়ে অগ্নিসংযোগ করা, এগুলো তো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে। 13-14-তে যে অগ্নি সন্ত্রাস, গান পাউডার দিয়ে একের পর এক মানুষ হত্যা করা হয়েছিল। কারণ এদের তো জন্মই হয়েছে হত্যা, ষড়যন্ত্র, কূপ এবং এই অপরাজনীতি ষড়যন্ত্র করার জন্য। আজকে বিভিন্ন জায়গায় তারা যে অগ্নিসংযোগ, অগ্নিকাণ্ড করে যাচ্ছে, দায়টা আওয়ামী লীগের কাঁধে দিতে চাচ্ছে। আমরা তো মিছিল করছি, আমরা পোস্টার লাগাচ্ছি, আমরা লিফলেট বিলি করছি, আমরা অনেক জায়গায় মশাল মিছিল করছি। আমরা তো এভাবেই জনগণকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে চাচ্ছি। আমরা, আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ তো কোনো গোপন কোনো দল নয়। এই ইউনূসের বাচ্চা, সে যদিও আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, কার্যক্রম নিষিদ্ধ করেছে, আমরা বিবিসি সহ বিভিন্ন জায়গায় দেখলাম তাকে যখন প্রশ্ন করা হয়, সে কিন্তু কথা এক উত্তর দিতে গিয়ে অন্য প্রসঙ্গে অবতারণা করে। আজকে বিশ্বের প্রত্যেকটি প্রথম শ্রেণীর মিডিয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি যে আগ্রহ দেখাচ্ছে, তার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব, তার যে সাক্ষাৎকার বা তার যে কথাগুলো, সেগুলো আজকে বিশ্বের প্রথম শ্রেণীর প্রত্যেকটি গণমাধ্যম অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, প্রকাশ করছে। এর থেকে প্রমাণ হয় আমাদের দেশের কিছু মানুষ যেভাবে বিভ্রান্ত হয়েছিলেন, পশ্চিমারাও কিন্তু এই নোবেলে তারাও কিন্তু মজে ছিলেন বেশ। আজকে এই 15 মাসে দেখেছেন, ইউরোপের একজন রাষ্ট্রদূত বলেছে বাংলাদেশ বিনিয়োগের কোনো পরিবেশ নেই। আজকে আমাদের বন্দর দিয়ে দেওয়া হচ্ছে, পার্বত্য চট্টগ্রামের অবস্থা খারাপ, নাফ নদীতে আমাদের জেলেরা যেতে পারে না, এবং বিভিন্ন সীমান্ত এলাকায় আইএসএস বা এই যে পাকিস্তানি জেনারেলদের আসা যাওয়ার কারণে জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে। আমরা পাকিস্তানে কি দেখেছি? এই জেনারেলরা সেখানে অবৈধ অস্ত্রের ব্যবসা করে, সমরাস্ত্রের কথা বলে, সরকারের সাধারণ মানুষের অর্থ লোপাট করে এবং বেআইনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরা কি সংক্রমণ করার জন্য আমাদের দেশে এসেছে? আজকে 25 টন, 1 টন 2 টন নয়, 1 বাক্স 2 বাক্স নয়, মুরগের খাবার বলে 25 টন মাদক পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। এই পাকিস্তানি যারা ভিক্ষার জন্য সৌদি আরবে তাদের উমরা হজে যাওয়া নিষিদ্ধ করার উপক্রম করেছে, যাদের কোনোভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে যে রাষ্ট্র, সেটা হলো পাকিস্তান। এই পাকিস্তানের সঙ্গে এই দহরম মহরমে আমাদেরকে, আমরা বলছি না তারা আবার পূর্ব পাকিস্তানে নিয়ে যাবে, সেটা হয়তো সম্ভব নয়, কিন্তু আজকে পাকিস্তানের যে ভয়াবহ পরিস্থিতি তারা বাংলাদেশে তৈরি করতে চায়, এবং তার জন্য আমরা যদি চোখ বুজে থাকি বা সেই মির্জাফরের মতো সিরাজউদ্দৌলার সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছিল, পলাশির প্রান্তরে যে স্বাধীনতার সূর্য, যতটুকুই আমাদের স্বাধীনতা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গিয়েছিল। এবার এই 2024-এর 5ই আগস্টের আগ মুহূর্তে যে মির্জাফরের মতো বঙ্গবন্ধু কন্যাকে বিপদের মুখে ঠেলে ফেলেছিলেন, শুধু বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ নয়, ধর্মীয় সংখ্যালঘু নয়, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নয়,
আমাদের সারা দেশের মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মকে, যে আজকে আমাদের পাসপোর্টের মান কোন জায়গায়, বাংলাদেশকে আজকে মানুষ কিভাবে চিত্রিত করে যে এই দেশের মানুষ তার মুক্তিযুদ্ধের সকল অর্জনকে ধ্বংস করে দেয়, এই দেশের মানুষ তার পুলিশ সদস্যকে হত্যা করে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখে, এদেশের মানুষ প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করে তার কাপড় খুলে ফেলে। এটাই তো আজকে বাংলাদেশের চিত্র। ইউনূসের অর্জন তো এগুলো। এই জায়গায় যারা ইউনূসকে সহায়তা করে যাচ্ছে তাদের প্রতি সতর্ক বার্তাটাই হলো যে ইতিহাস কাউকে ক্ষমা করে। ইতিহাসের চরম শিক্ষা, ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা গ্রহণ করি। যারাই মীর জাফর হয়েছেন, আলবদর, আল শামস, রাজাকার হয়েছেন, খন্দকার মুস্তাক হয়েছেন, বা 24-এ এসে যা করেছেন, বাংলার মানুষ ইনশাআল্লাহ একদিন একে একে প্রত্যেকটি ঘটনার হিসাব নিবে। সেই হিসেব আপনি যে যত বড় শক্তিশালী হন না কেন, পদ পদবি, অর্থ, বিত্ত, ক্ষমতা যাই থাকুক না কেন, এই বাংলাদেশের মানুষ আপনাকে তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আজকে যে পুলিশের অফিসার ব্রাশ ফায়ারের কথা বললে, আমি যেহেতু আওয়ামী লীগের পেজে এটা যাচ্ছে, আমি কোনো খারাপ শব্দ উচ্চারণ করতে চাই না। আমরা মনে রাখছি আওয়ামী লীগ প্রতিহিংসা পরায়ণ দল নয়। আওয়ামী লীগ ছাড় দে, আওয়ামী লীগ ছেড়ে দেয় না, এই কথাটা মনে রাখবেন। না, ধন্যবাদ নাদিল ভাই, দীর্ঘক্ষণ মানে সবকিছুই কভার করলেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমার একটা আগ্রহের জায়গা, যেহেতু আমি দেশে থাকি না, অনেকটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, মিডিয়ায় কোনো নিউজ পাই না, তো গত বছরের আগস্টে যে ধারণাটা দেওয়া হয়েছিল এই জঙ্গি সর্দার ইউনূসদের পক্ষ থেকে যে আওয়ামী লীগ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, তাদের ফ্যাসিস্ট তকমা দিয়েছে, অথচ ডক্টর ইউনূসের মতো ফ্যাসিস্ট, যাকে আমরা কখনোই এই লেভেলের ফ্যাসিস্ট আমরা দেখিনি বাংলাদেশে। তো আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ কিন্তু আজকে সেই অবস্থা থেকে একদম পুরো ইউটার্ন করেছে? মানুষের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আমাকে অনেকেই বলেছে যে 81 সালে 17ই মে আসার পরে আমাদের নেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা ছিল, সব রেকর্ড ছাড়িয়ে বাংলার মানুষের কাছে এখন তিনি জনপ্রিয়তার দিক দিয়ে বলেন, কাঙ্ক্ষিত মানুষ বলেন, সবকিছু ছাড়িয়ে এখন সবাই চাইছে শেখ হাসিনা ফিরে আসুক, ফিরে আসুক। কবে ফিরবে আওয়ামী লীগ, কবে ফিরবে? কেন এরকম একটা পরিস্থিতি হলো বলে আপনার মনে হয়? মিউট করা। আমাকে প্রশ্ন করেছেন? আচ্ছা, আমি ভাবলাম যেটা আপনি নাদিল ভাইকে করেছেন। হ্যাঁ, আপনাকে প্রশ্ন করছি কারণ আপনি যেহেতু এই বিষয়গুলো দেখছেন, পর্যবেক্ষণ করছেন। হ্যাঁ, দেখেন 5 তারিখের পর তথাকথিত সরকার গঠন হওয়ার পর যখন ইউনূস সাহেব ঘোষণা করলেন যে আওয়ামী লীগকে একেবারেই নিশ্চিহ্ন করে দিতে হবে, তখন সবাই বলেছিল যে জয় বাংলা, একজন বললো পাশে জয় বাংলা স্লোগান ধরা কেউ থাকবে না, ব্যানার ধরে কেউ থাকবে না। কিন্তু আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা বললেন, আমরা কিন্তু শুরু থেকেই দেখেছি 5 থেকে 10-15 তারিখ পর্যন্ত সোশ্যাল মিডিয়াটা হয়তো একটু থমকে ছিল, কিন্তু থেমে যায়নি। সবাই থমকে গিয়েছিল, সবাই বেদনাহত ছিল, বিস্মিত ছিল, মানে স্তব্ধ হয়ে গিয়েছিল, এবং এমন ভয়ঙ্কর পরিস্থিতি ওরা তৈরি করেছিল যে সবাই ফোন টোন বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু কেউ থেমে যায়নি। মানে আওয়ামী লীগকে তারা যতই নিশ্চিহ্ন করে দেবে বলেছে, আওয়ামী লীগ তত জেগে উঠেছে। এর কয়েকটা কারণ আছে, আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি। প্রথমত, আমরা যে মুহূর্তে জানতে পারলাম বঙ্গবন্ধু কন্যা নিরাপদে আছেন, সুস্থ আছেন, তিনি কথা বলছেন, নেতা কর্মীদের খোঁজ খবর নিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, এটা কিন্তু তিনি 6 তারিখ 7 তারিখ থেকেই শুরু করেছেন। এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি। তখন কিন্তু সবাই তার সেই সাহসটুকু ফিরে পেয়েছে,
এবং আমরা যার যার জায়গায় কিন্তু বিচ্ছিন্ন হলেও অনেক সময় লেগেছে সবার একত্রিত হতে, কিন্তু আমরা যুক্ত হতে পেরেছি। তো বাংলাদেশ আওয়ামী লীগ এরকম পরিস্থিতি আমার মনে হয় না, নাদের ভাই আমার সাথে হয়তো স্বীকার করবেন যে বাংলাদেশে অনেক পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক ভাবে, কিন্তু কখনো এরকম হয়নি। বিএনপি অনেক কিছু করেছে, আমাদের চাকরিচ্যুত করেছে, ট্রান্সফার করে দিয়েছে, ওএসডি বানিয়েছে, কিন্তু মানে মব বাহিনী এসে সবাইকে মানে মেরে শেষ করে দিচ্ছে, ঘর বাড়ি গান পাউডার দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, ছেলেকে না পেলে মাকে মারছে, বাবাকে না পেলে ছেলেকে, এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে এর আগে রাজনৈতিক পট পরিবর্তনে হয়নি। কাজে এটা আমাদের জন্য নতুন একটা অবস্থা ছিল। এবং আমরা হুট করে দেখলাম যে মানুষরা অনেক আওয়ামী লীগ করতেন, অনেক বড় বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন, বা আমি যদি এভাবেই বলি যে বঙ্গবন্ধুর উপরে ডকুমেন্টারি বানাচ্ছেন, সিনেমা বানাচ্ছেন, যে নেত্রীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, যে গণভবনে গিয়ে নেত্রীর সাথে বসে তার ইন্টারভিউ নিয়ে সেখানে লাঞ্চ করছেন, যে গণভবনে হেঁটে হেঁটে নেত্রীর সাথে মাইক্রোফোন ধরে নেত্রীর কথা বিগলিতভাবে জনগণকে জানাচ্ছেন, যে মিডিয়াগুলো, যে মানুষগুলো, সেই মানুষগুলো 5 তারিখের পর আগে থেকেই তারা হয়তো কনস্পিরেসির অংশ ছিল, তারা কিন্তু পাল্টে গেল। সেটা আমাদের জন্য আরেকটা অতর্কিত হামলা ছিল। আমরা প্রথম হামলার শিকার হয়েছি কিন্তু সরাসরি কনস্পিরেসি যারা করেছে তাদের দ্বারা, কিন্তু আমরা পরবর্তীতে যে মানসিক আঘাতপ্রাপ্ত হয়েছি, আক্রান্ত হয়েছি, সেটা হচ্ছে এই ঘাপটি মারা লোকগুলো যারা আমাদের আওয়ামী লীগের প্রোগ্রামে এসছে, 3 এতে এসছে। নাদের ভাই নিশ্চয়ই মনে করতে পারছেন সে মানুষগুলোকে, যাদের জন্য আমাদের সামনের চেয়ার, দ্বিতীয় সারির চেয়ার, তৃতীয় সারির চেয়ার ছেড়ে দিয়ে আমরা পেছনে বসেছি বা দাঁড়িয়ে থেকেছি, যাদের জন্য নেত্রীর পাশে দাঁড়িয়ে আমাদের অনেক প্রকৃত আওয়ামী লীগের লোকজন ছবি তুলতে পারেনি, যাদের ধাক্কা ধাক্কিতে, বা যারা এত আওয়ামী লীগ করেছেন যাদের ব্যানার ধরার জন্য আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সে ব্যানারের সামনে দাঁড়াতে পারেনি। সেই মানুষগুলো যখন পাল্টে গেল, পাল্টে যেতেই পারে, এটা তাদের স্বাধীনতা, কিন্তু তারা পাল্টে শুধু যায়নি, তারা আক্রমণাত্মক হয়ে গেল। সেই জায়গাগুলো আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে। সাধারণ মানুষ একটু বিভ্রান্ত হয়ে গিয়েছিল, কারণ 2 দিন আগে যে মানুষটি বঙ্গবন্ধু কন্যার পাশে সব জায়গায় ছিলেন, সে আজকে বঙ্গবন্ধু কন্যার সম্পর্কে নেগেটিভ কথা বলছে, সে আজকে আওয়ামী লীগ সম্পর্কে সেভাবে বলছে যে যাই ঘটুক আমি দেশের স্বার্থে কথা বলবো, আমি কোমলমতি শিক্ষার্থীদের সাথে। সে তখন জাতির বিবেক সেজে গেল। তো এই সকল জাতির বিবেক, সত্য ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্বগুলো যখন দেশের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালেন, তখন সাধারণ মানুষ তাদের কথাটা বিশ্বাস করেছে বেশি। আমরা অনলাইনে খুব বেশি তাদের সাথে যুদ্ধ করে পারিনি তখন, কিন্তু ধীরে ধীরে সেই অনলাইনে এবং সেই সকল মানুষকে সরিয়ে আমাদের জায়গাটা করতে, আওয়ামী লীগকে ফিরে আসতে, প্রকৃত আওয়ামী লীগকে ফিরে আসতে একটা কঠিন যুদ্ধ করতে হয়েছে। এবং এই যুদ্ধে প্রধান সেনাপতি কিন্তু বঙ্গবন্ধু কন্যায়, কারণ তিনি প্রত্যেককে ফোন করে করে তাদের খোঁজ খবর নিয়েছেন, কথা বলেছেন। আজকে কিন্তু আপনি খুব কম মানুষ পাবেন যে বঙ্গবন্ধু কন্যাকে ফোন করেননি বা তিনি তার ফোনের উত্তর দেননি। এই যে সংযোগটা তিনি 1-to-1 করে ফেলেছেন, মাঝখানের সময়টাতে কি মানে অনেকগুলো ওইরকম ওই মাস্টার মাইন্ডে ঢুকে গিয়েছিল, তখন অন্যরা সরে গিয়েছিল, এটা তাদের চক্রান্তের পার্ট ছিল। সে কারণে আওয়ামী লীগকে তারা নানানভাবে বিভ্রান্ত করেছে মানুষের কাছে। আওয়ামী লীগের একটা নেগেটিভ ব্র্যান্ডিং করেছে, বঙ্গবন্ধু কন্যার নেগেটিভ ব্র্যান্ডিং হয়েছে, অনেক প্রোপাগান্ডা আছে যেগুলো তারা স্ট্যাবলিশ করতে পেরেছে, যেটা 15 বছরে আমরা পারিনি। তো আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আসলে যুদ্ধটা যে শুধু রাজপথ দখলের তা কিন্তু না, আমাদের যুদ্ধটা ছিল মানুষের মনস্তত্ত্বের সাথেও। মানুষের মনস্তত্ত্বে যে বিষটা তারা ঢুকিয়ে দিয়েছিল, সেই জায়গাতেও আমাদের যুদ্ধ করতে হচ্ছে। আজকে দেখেন আপনি, প্রথম যখন মামলাটা হয়েছে তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি। প্রথম যখন আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে কেউ কোনো কথা বলেনি, কিন্তু কথা বলা শুরু করেছে 2-3 মাস পরেই, কারণ মানুষ তখন দেখে শুনে বুঝতে শুরু করেছে। এবং যত যাই বলি না কেন, বিএনপি জামাত ইউনূসের একটা ন্যারেটিভ ছিল, নেতারা তো চলে গেছে, যোগাযোগ নাই, কর্মীরা কি করবে, নেতারা দুর্নীতি করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ এই 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 যে প্রোপাগান্ডায় তারা যে পরিমাণ ইনভেস্ট করেছে,
তার সাথে আমাদের ফাইট করতে সমস্যা হয়েছে, কারণ তারা 15 বছর ধরে এই স্ক্রিপ্টটা করেছে। আমরা 15 বছর এই স্ক্রিপ্টের সাথে যুদ্ধ করিনি, জানতাম না, কিন্তু আমাদের এই যুদ্ধটা 15 মাসে করতে হয়েছে। এবং এই যুদ্ধ আমরা একা করিনি, এই যুদ্ধটা সত্যিকার অর্থে জনগণই করেছে, জনগণই এই সত্য তথ্যগুলো তুলে এনেছে। এবং এই যে সেদিনের একটা ঘটনা আমি একটু বলি, যে মেট্রো রেলের একটি এটাকে কি বলে, পরে একজন লোক মারা গেল, যে বেয়ারিং, হ্যাঁ, তো সেটা নিয়ে যখন তারা আগের দিন থেকে মার্কেটিং করছিল, মেট্রো রেল ভেঙে পড়ছে, এই করছে, তখন সাধারণ মানুষই জবাব দিচ্ছিল, ও আচ্ছা, জুলাইতে যেরকম একদিন আগে হত্যা হলো, হত্যার আগে তো তোমরা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তোমরা টের পালা যে মেট্রো রেল ভেঙে পড়বে। এই যে জনগণই এখন কিন্তু সূত্রগুলোকে যুক্ত করছে, জনগণই আমাদেরকে বলছে ওরা তো এই করছে, ওরা তো এই করছে। কাজেই জনগণ এখন আর বিভ্রান্ত হবে না। জনগণ এখন নিজেরা যদি সরাসরি রাজপথে নাও আসে, মিটন ভাই এবং নাদেল ভাই, তারা কিন্তু আমাদেরকে নানানভাবে সহায়তা করছে, মুক্তিযুদ্ধের মতো। এই যে সহায়তাটা, সেটা আমি পুঙ্খানুপুঙ্খ বলবো না, কারণ এখন আমাদের এই সহায়তাটাকে কাজে লাগাতে হবে। ইউনূস বাহিনী এই সহায়তার কথাগুলো শুনলে তারা হয়তো এই জায়গাগুলোকে নষ্ট করে দেবে, কিন্তু এখন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের মতো আমাদের সাথে আছে। তারা হয়তো সামনে নেই, কিন্তু পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে আমাদেরকে তারা ব্যাকআপ দিচ্ছে, আমাদের সাহসে ব্যাকআপ দিচ্ছে, রাজপথে ব্যাকআপ দিচ্ছে, আমাদের কাজ করায় আন্দোলনে ব্যাকআপ দিচ্ছে। এবং যখন প্রকৃত অর্থে আরেকটি ঘোষণা আসবে, এটা তো খুব সহিংসতাহীন, শান্তিপূর্ণ, এখানে হয়তো বড় মিছিলেরও আহ্বান নেই, ঢাকা শহর দখল করারও আহ্বান নেই, কিন্তু সেটা যদি আসে, সেটা না আসতেই জনগণ প্রস্তুত, সেটা যদি আসে আমার ধারণা সেটা হয়ে যাবে। কারণ মানুষ আওয়ামী লীগের লোকজনের চাইতেও বেশি অস্থির হয়ে আছে। আমরা হয়তো ভাবছি যে না, আমাদের একটা কৌশল আছে, একটা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে, আন্তর্জাতিকভাবে অনেক কিছু প্রমাণের ব্যাপার আছে, বা আমরা হয়তো অনেক কৌশল নিয়ে চিন্তা করছি, কিন্তু জনগণ সেই জায়গায় ভাবছে না। তো সেই জন্য আমার মনে হয় যে আমি উত্তরটা এভাবেই দিলাম, যে আমরা যদি এখন আমাদের দলীয়ভাবে সিদ্ধান্ত আসে, বা যদি সবাই মনে করেন যে আমরা আরো একটা কঠিন কর্মসূচির মধ্যে যাব, আরো একটু কঠিন আরেক পর্ব বেশি যাব, সেটি যাওয়ার মতো সাধ্য, সাধ এবং প্রস্তুতি সবটাই আমাদের আছে। আমি সাধ্য এবং সাধ বললাম এই জন্য, সাধ হচ্ছে আমরা চাই, সাধ্য হচ্ছে আমরা পারবো। এবং এই কথাটা হয়তো আমি রোকেয়া প্রাচী বলছি, কিন্তু এটি হয়তো অন্য ভাষায় একজন রিক্সা শ্রমিক ভাই বলছেন, একজন বাস ড্রাইভার ভাই বলছেন, অন্যরা বলছেন। আমাদের যারা কর্মীরা আছেন ঢাকাতে বা ঢাকার বাইরে, সবাই আপনি দেখেছেন একটা কাফনের কাপড় পরা একটা মিছিল, নাদেল ভাইও দেখেছেন মনে হয়। তো সেই কাফন বেঁধে ফেলেছে, তো কাফন বেঁধে ফেলেছে সবাই। এখন আমরা পিছাচ্ছি না, আওয়ামী লীগ পিছাবে না, আমরা এগিয়ে যাওয়ার জন্যই। এটা তো একটা জাস্ট নমুনা হলো, এরপর হবে যমুনা। না, ধন্যবাদ রোকেয়া প্রাচী। নমুনার থেকে যমুনা, মানুষের প্রত্যাশা কিন্তু সেই পথেই যাচ্ছে, কিন্তু সেটা এখনই আমি কমু না। থ্যাংক ইউ। আমরা অনুষ্ঠানের সময় শেষ হয়ে গেছে, বাট আমি শেষ প্রশ্নটা নাদেল ভাইকে করতে চাই। নাদেল ভাই, অনেকেই বলছেন যে আসলে কালকে কি হবে? আপনি কি মনে করেন যে কালকেই সরকারের পতন হয়ে যাবে? বা আমরা এখানে যে তিনটা মুখ আপনারা দেখছেন দর্শক, আমি 40 বছর ধরে এই ছাত্রলীগ থেকে রাজনীতির সাথে কোনো না কোনো ভাবে, নাদেল ভাই তো একদম কেন্দ্রীয় পর্যায়ে, রোকেয়া প্রাচীও কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি ছিলেন। তো রাজনীতির অনেকগুলো কৌশল থাকে, স্টেজ থাকে, তো মানুষের এই আগ্রহের জায়গা থেকে। আর শেষ করার আগে আমি একটা অনুরোধ করি আওয়ামী লীগের এই পেজ এবং অন্যান্য পেজের মাধ্যমে, যে এই সরকার কয়েকশো মাজার ভেঙেছে, এই সরকারের আমলে কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়েছে, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়েছে, এই সরকারের আমলে কয়েক হাজার পুলিশকে হত্যা করা হয়েছে। যারা এই সরকারের মাধ্যমে এত নির্মমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতিও একটি অনুরোধ থাকবে এই লকডাউনে স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করবার জন্য। নাদিল ভাই, শেষ প্রশ্ন, কালকে ইউনূসের পতন হচ্ছে নাকি?
ধন্যবাদ মিন্টন, আপনি যে প্রশ্নটা করেছেন, দেখুন তার তো মানসিক ভাবে পতন হয়ে গিয়েছে। আপনি হয়তো অবৈধভাবে বিভিন্ন বেষ্টনী দিয়ে তার চেয়ারটাকে রক্ষা করে যাচ্ছে, কিন্তু মানসিক ভাবে যে সে কি পরিমাণ ভয় পেয়েছে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা যখন ছোটবেলা ভূতের ভয় পেতাম তখন কিন্তু খুব উচ্চ স্বরে কথা বলতাম, হ্যাঁ, তো এটা নিজের ভয় ভাঙানোর জন্য। তো ইউনূস গং এই যে বিভিন্ন হুঙ্কার ছাড়ছে, এগুলো আসলে তারা তো আসলে কাগজে বাঘ, আর এতটাই ভয় পেয়েছে যে তারা একটা দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। এবং আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে। লকডাউন তো হয়ে গিয়েছে, শুধু কি আমরা করেছি, বিভিন্ন বাহিনী করেছে, প্রশাসন করেছে, খুব ইউনূসের বাচ্চা ইউনূস সেও কিন্তু লকডাউন করেই দিয়েছে। আমরা তো সফল। এবং আমি শুরুতেই বলেছি, রুকিয়া আপা বলেছেন যে আমরা এই লকডাউন তো আওয়ামী লীগের জন্য, বা আমরা আমাদের সভানেত্রী এবং অন্যান্য যাদের বিরুদ্ধে অবৈধ আদালতে অবৈধ বিচারিক প্রক্রিয়া চলছে বা রায় দিবে, রায় কি দিবে না দিবে সেটা নিয়ে আমরা দেখছি না, আমরা সেটা নিয়ে কোনো আমাদের দুর্ভাবনাও নেই। কারণ আলবদর আল শামস এই রাজাকার আল ইউনূস কি করবে না করবে সেটা এদেশের মানুষ, সেটা তাদের সামনে পরিষ্কার। এবং তার যে পতনটা মানসিকভাবে হয়ে গিয়েছে, তাদের বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা, হঠাৎ একদিন দেখবেন প্লেনে উঠে সে চলে গেছে, বাকি এই যে বাসুর গুলো আছে এগুলা এখানেই থাকবে। সেই বিষয়টা সবাই কিন্তু ওদেরকে নিয়ে আমরা চিন্তা করছি যে এতগুলো মানুষকে আমরা নিরাপত্তা, হ্যাঁ কয়েকজন চলে গিয়েছে, এগুলোর আমরা নিরাপত্তা কিভাবে দিব? সেই দুশ্চরিত্র খলিল, সে তার কাহিনী আপনারা জানেন। তারপরে এই যে ঐক্যমত্য কমিশনের কথা বলে একটা নাটক, এত আপ্যায়ন, এত কিছু হলো, আমাদের দেশের একমাত্র সুশীল, আমরা পছন্দও করি অনেকেই, প্রথম আলো গং, তারা যাকে নিয়ে এসেছিলেন তাদের সেই পেয়ারা, যিনি এই এত বছর ধরে বিভিন্ন কলাম লিখে লিখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, এইবার যে বিভ্রান্তটা করলেন এবং সর্বশেষ যে নাটকটা করলো, এই সবকিছু মিলিয়ে আমরা বিশ্বাস করি যে তার পতন ঘটেছে। এখন আনুষ্ঠানিকভাবে আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। এবং আমি শুরুতেও বলেছিলাম, এখনো বলি, এদেশের মানুষের উপর নির্ভর করে আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের সমর্থন নিয়ে আজকে পশ্চিমাদের মোহমুক্তি ঘটেছে। বিভিন্ন যারা স্টেক হোল্ডার, এই অবৈধ ক্ষমতা দখলে যারা সহায়তা করেছিলেন, তারাও বুঝেছেন, তাদেরকেও পুলিশের চেয়ে নিচে নামিয়ে দিয়েছে। একটা একটা ইট খুলবে, আরো কত কিছু বলছে, তো বলে বলে তাদের ভাবমূর্তি আজকে কোন জায়গায় নিয়ে গিয়েছে। এবং আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, সংঘর্ষ, প্রতিযোগিতা, প্রতিহিংসা ছিল, কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় স্লোগানের নামে যে শব্দগুলো উচ্চারণ হয়, প্রতিবাদের নামে যে শব্দগুলো উচ্চারিত হচ্ছে, যে বাক্যগুলো, এগুলো আমাদেরকে আহত করে, এদেশের কোটি কোটি মানুষকে আহত করছে যে আমরা একটি সভ্য সমাজে আছি। আমাদের সমাজে এখনো আমরা যখন ঘরে বসে সিনেমা দেখি, নাটক দেখি, স্পর্শকাতর কোন যদি সিন আমাদের সামনে চলে আসে, মুরব্বীরা বা ছোটরা অন্যদিকে কথা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। এই ধরনের একটি পারিবারিক সামাজিক আবহাওয়ার মধ্যে আমরা বড় হয়েছি বা আমরা এখনো আছি। এই সমাজটাকে শুধু বিভক্ত করাই নয়, একটি পঙ্কিলতায়, অশ্লীল কথাবার্তায় যেভাবে নিয়ে গিয়েছে এই ইউনূস, সে কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়, সে যে রিসেট বাটনের কথা বলেছে, সে এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের যে নীল নকশায় মেতেছে, এই জায়গা থেকে শুধু এদেশের মানুষ বা আওয়ামী লীগ নয়, প্রকৃতিও তার পক্ষে থাকবে না। কারণ প্রকৃতির একটা প্রতিশোধ আছে। এই যে শত শত মানুষ, হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী বাড়ি ঘরে যেতে পারছে না। রুকিয়া আপা বলেছেন,
আমাদের দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, অনেক মামলা হয়েছে, নির্যাতন হয়েছে, সহিংসতা হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে পরিকল্পিতভাবে বা রাষ্ট্রীয় যে পৃষ্ঠপোষকতায় যে নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা পৃথিবীর কোন সভ্য সমাজে কাম্য নয়। কোথাও এই ধরনের ঘটনা আমরা দেখি নাই, যেটা তথাকথিত নোবেলের শান্তির নোবেল, তাও যেই সেই নোবেল, অর্থ দিয়ে হোক আর যেভাবেই হোক, সেটা তো শান্তির জন্য। সূচি ধ্বংস করেছে মিয়ানমার, আর এই দুষ্ট লোকটা ইউনূস বাংলাদেশে আর্থসামাজিক সবকিছু সে ধ্বংস করে দিয়েছে, আমাদেরকে একটি অশান্তির মধ্যে নিয়েছে। এতে তার মানসিক পতন হয়ে গিয়েছে। এখন ওই আমি আগে যেটা বললাম না, তাকে একটা পেনাল্টি শুটের মতো একটা ভালো কিক দিতে হবে, সেই কিক দিলেই আমরা বলবো গোল। আমরা সেই গোলের অপেক্ষায় আছি, সেটা আর খুব বেশি দূরে নয়। খেলা কিন্তু অতিরিক্ত সময়ে যাচ্ছে না, টাই বেকারেও যাবে না, নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। আপনারা অপেক্ষা করুন, ফলাফল আপনার পক্ষেই আসবে। 3-0 গোলে আমরা জিতবো ইনশাল্লাহ, একটা দুটো নয়, 3-0 গোল। আপনারা ভাবুন তিনটা কি কি আমাদের টার্গেট। থ্যাংক ইউ ডক্টর ইউনূসের 3-0 এখন